আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী পর্ব ৮। মানুষের মন কখনো ক্লান্ত হয় না। এই স্লোগান দিতে দিতে নিজেকে শক্ত করল মেঘ। আজকে সে ফজরের আজানের সময় উঠেছে, রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল। দিন যত যাচ্ছে পরীক্ষা তত কাছে আসছে। যেভাবেই হোক চান্স পেতে হবে। প্রথম টার্গেট মেডিকেল, দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এজন্য সবই পড়তে হচ্ছে তাকে। নামাজ পড়তে বসেছে মেঘ। 7-7.30 পর্যন্ত পড়াশোনা করেছে। সকালে খালি পেটে বেশিক্ষণ থাকা কষ্টকর, তাছাড়া পড়াশোনা করলে আরও বেশি ক্ষুধা পাই। গতকাল সন্ধ্যায় খেয়েছিল, সারারাত কিছু খাইনি, খিদায় চুচু করছে পেট। দৌড়ে নিচে গেল মেঘ। মেঘের দৌড় দেখে ভয় পেয়ে গেলেন হালিমা খান, উনিও রান্নাঘর থেকে ছুটলেন। হালিমা খান চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর, এভাবে ছুটছিস কেন? মেঘ জবাব দিল, আমার খুব ক্ষুধা পাইছে আম্মু, তাড়াতাড়ি খেতে দাও। হালিমা খান আবারও জিজ্ঞেস করলেন, তুই কখন উঠেছিস? মেঘের শান্ত জবাব, ফজরের সময় উঠেছি, তারপর পড়াশোনা করেছি। তাড়াতাড়ি খেতে দাও আমায়। হালিমা খান যেন খুশিতে গদগদ হয়ে গেলেন। ওনার মেয়ে পড়াশোনায় মনোযোগ দিচ্ছেন, সাথে খাওয়া দাওয়াতেও। এ তো প্রতিটা মায়েরই প্রধান স্বপ্ন। উনি ছুটে গেলেন রান্নাঘরে। মেয়ের পছন্দের সব খাবার হাজির করলেন মেয়ের সামনে। মেঘ ক্ষুধার তাড়নায় ঝটপট খাবার শেষ করে নিজের রুমে চলে গেল। আজকে তার কোচিং, প্রাইভেট কিছু নেই। সন্ধ্যায় শুধু শাহরিয়ার ভাইয়া পড়াতে আসবেন। সারাদিনের একটা রুটিন করে নিল মেঘ। টার্গেট সেট করে পড়াশোনা করলে পড়াশোনা তাড়াতাড়ি এগোয়। এদিকে ৮টার পর বাড়ির সবাই খেতে বসেছে। আবির একেবারে রেডি হয়ে নেমেছে। চেয়ার টেনে বসতে বসতে নজর পড়ে, সামনের চেয়ারটা ফাঁকা। নিষ্পলক তাকিয়ে থাকে, কয়েক সেকেন্ডে স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে। ইকবাল খান জিজ্ঞেস করলেন, মেঘ কোথায়, উঠেনি এখনো? উদ্ধৃতি চিহ্ন। হালিমা খান প্রফুল্ল মেজাজে উত্তর দিলেন, ও নাকি সেই ভোর বেলা উঠেছে। পড়তে পড়তে ক্ষুধা লাগছিল, তাই কিছুক্ষণ আগেই খেয়ে গেল। উদ্ধৃতি চিহ্ন। আলী আহমদ খান শীতল কণ্ঠে প্রশ্ন করলেন, শাহরিয়ার কি গতকাল এসেছিল? হালিমা খান পুনরায় উত্তর দিলেন, গতকাল আসেনি ভাইজান, মেঘ অনেকক্ষণ অপেক্ষা করেছে। উদ্ধৃতি চিহ্ন। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, হয়তো কোনো সমস্যা, আজ আসবে নিশ্চয়ই। কেউ আর কোনো কথা বলল না, চুপচাপ খাওয়াতে ব্যস্ত সকলে। কিছুক্ষণ পর খাওয়া শেষে উঠে চলে গেলেন বাড়ির কর্তারা। বসে আছে ৪ ভাই বোন। মিম আর আদি খুনসুটি করে খাওয়াতে ব্যস্ত। তানভীর হঠাৎ আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমার কি কিছু হয়েছে? আবির নড়েচড়ে বসল, মুখ গোমরা করে উত্তর দিল, কিছু হয়নি। তানভীর আর কথা বাড়ায়নি, চুপচাপ নিজের খাওয়া শেষ করল। নিজের খাবার শেষ করে ফ্রেশ হয়ে আবিরও অফিসের জন্য বেরিয়ে পড়েছে। বাকিরাও নিজেদের কাজে ব্যস্ত হল। সারাদিনের ব্যস্ততা শেষে সকলেই বাড়ি ফিরল না কেবল আবির। আগামী মাস থেকে আবিরের নতুন কোম্পানি শুরু হবে, সেই কাজেই ব্যস্ত সে। সারাদিন বাবার কোম্পানির কাজ সামলে সন্ধ্যার পর প্রায়ই দেখতে হয় নিজের অফিসের কাজকর্ম। সাথে তার আরও ২জন বন্ধু আছে, একজন রাকিব আরেকজন রাসেল। আবিরের পরেই তাদের পোস্ট। আবিরের অবর্তমানে তারাই সামলাবে কোম্পানি। কয়েক বছর আগে থেকেই আবিরের সাথে প্ল্যান করে রেখেছিল, এটারই পূর্ণতা পেতে চলেছে। এদিকে গতকালের ন্যায় আজও পড়ার রুমে অপেক্ষা করছে মেঘ। কিন্তু শাহরিয়ার ভাইয়া আসার কোনো খবর নেই। এই পৃথিবীতে কারো জন্য অপেক্ষা করার মতো কষ্ট আর কিছুতে নেই। অধৈর্য হয়ে রাগে ফুঁসতে ফুঁসতে মেঘ বড় আব্বুর সামনে গিয়ে দাঁড়াল। আলী আহমদ খান সোফায় বসে কফি খেতে খেতে টিভি দেখছিলেন। মেঘ জিজ্ঞাসু চোখে তাকালো বড় আব্বুর দিকে, তারপর আস্তে করে বলল, ভাইয়া কি পড়াতে আসবেন না? আলী আহমদ খানের মনোযোগ সরল টিভির দিক থেকে, এক পলক তাকালো মেঘের দিকে, তারপর পকেট থেকে ফোন বের করে ডায়াল করলেন শাহরিয়ারের নাম্বারে। প্রথমবার রিসিভ হল না, দ্বিতীয়বার রিসিভ হল। আলী আহমদ খান জিজ্ঞেস করলেন, তুমি আসছো না কেন, পড়াবে না? উদ্ধৃতি চিহ্ন। শাহরিয়ার শীতল কণ্ঠে উত্তর দিল, আঙ্কেল আমার জন্য বাসাটা দূরে হয়ে যায়, সময় মেইনটেইন করাও একটু সমস্যা, তাই আমি আর আসতে পারবো না, সরি। উদ্ধৃতি চিহ্ন। আলী আহমদ খানের জবাব, তাহলে তুমি এই কথাটা প্রথম দিনই জানাতে পারতে। শাহরিয়ার গম্ভীর কণ্ঠে উত্তর দিল, একটু অসুস্থ ছিলাম আঙ্কেল, হাসপাতাল থেকে আজই ফিরেছি, আপনাকে সময় করে ফোন দিতাম আমি। উদ্ধৃতি চিহ্ন। আলী আহমদ খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? শাহরিয়ার ঠান্ডা কণ্ঠে বলল, তেমন কিছুটা,
হালকা ব্যথা পেয়েছি। দোয়া করবেন আঙ্কেল, আল্লাহ হাফেজ। উদ্ধৃতি চিহ্ন। আলী আহমদ খান বললেন, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ। উদ্ধৃতি চিহ্ন। আলী আহমদ খান মেঘকে জানালেন। মেঘ কি বলবে বুঝে উঠতে পারল না, ঠায় দাঁড়িয়ে রইল সোফার পাশে। তখনই সিঁড়ি দিয়ে নামছিল তানভীর, মেঘের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? মেঘ মাথা নিচু করে, পাতলা অধর নেড়েচেড়ে বলে, শাহরিয়ার ভাইয়া পোড়াবেন না আমায়। তানভীর কপাল গুটিয়ে বলল, তাতে মন খারাপ করার কি আছে? মানুষের সমস্যা থাকতেই পারে। উদ্ধৃতি চিহ্ন। মেঘ চোখ তুলে তাকালো ভাইয়ের পানে। তানভীর বড় আব্বুর দিকে তাকিয়ে পুনরায় বলল, আমার একজন পরিচিত আপু আছে, উনি খুব ভালো পড়ান শুনেছি। আপনি অনুমতি দিলে আমি কি কথা বলে দেখব? আলী আহমদ খান তানভীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। হয়তো মনে মনে ভাবলেন, যেই ছেলে জীবনে পড়াশোনায় করে না সেই ছেলে আবার বোনের জন্য টিউটর খুঁজছে। মুখ ফোটে বললেন, দেখো তোমার মতো গর্দভ হয় না যেন। তানভীর হাসি মুখে বলল, এবার 2-1 দিন পড়ার পর মেঘের যদি মনে হয় পড়বে তাহলেই ফিক্সড করব। আলী আহমদ খান এবার যেন স্বস্তি পেলেন। সহজভাবেই বললেন, ঠিক আছে, কালকেই আসতে বলো তাহলে। তানভীর আর কথা না বাড়িয়ে চুপচাপ বাসা থেকে বের হয়ে গেল। মেঘও নিজের মতো বই খাতা নিয়ে রুমে চলে গেল। আজ মঙ্গলবার। মেঘ রেডি হয়ে একেবারে নিচে নামল। ক্লাসের টাইম 30 মিনিট এগিয়ে দিয়েছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। খাবার টেবিলে বসে তাড়াহুড়োয় খাবার খাচ্ছে মেঘ। সামনের চেয়ার ফাঁকা, এতেই যেন মেঘের স্বস্তি কাজ করছে। রবিবারের ধমক খাওয়ার পর থেকে মেঘ ইচ্ছে করেই আবিরের থেকে দূরে দূরে থাকতে চাইছে। এদিকে আবির আর তার দিকে না খেয়ে অফিসে চলে গেছে। নিজের অফিসে কাজ শেষ করে তারপর বাবার অফিসে যাবে। মেঘও খাওয়া শেষ করে কোচিং এর উদ্দেশ্যে রওনা দিল। 2টায় মেঘ কোচিং থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসেছে। 2 লুকমা মুখে তুললেই কারো পায়ের শব্দে ফিরে তাকায় মেঘ। আবির খাবারের টেবিলের দিকে আসছে, অমনি মেঘের গলায় খাবার আটকে গেছে। খাবার গিলতে পারছে না মেয়েটা। কোনোরকমে পানি দিয়ে খাবারটা গিলল। এদিকে আবির বেসিন থেকে হাত ধুয়ে এসে মাম্মিকে খাবার দিতে বলল। বসল মেঘের বিপরীতে রাখা চেয়ারটাতে। মেঘের চিবুক নামল গলায়, দৃষ্টি তার প্লেটের দিকে। মনে মনে আল্লাহ আল্লাহ করছে মেয়েটা, হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাচ্ছে। 2 দিন পালিয়ে থেকেও লাভ হল না। বারবার কানে বাজছে রবিবারের সেই কথাটা। এমন থাপ্পড় দিব যার দাগ 1 মাসেও যাবে না। কে চাই স্বেচ্ছায় মাইর খেতে, কোনোরকমে খেয়ে সরে পড়লেই বাঁচে সে। খাওয়ার গতি বাড়ালো, নাকে মুখে খাচ্ছে মেঘ। আবির ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো মেঘের দিকে, কপাল কুঁচকে গম্ভীর গলায় বলল, কি হয়েছে তোর? মেঘের নিঃশ্বাস আটকে আছে, গলা শুকিয়ে কাঠ। সারা শরীরের কম্পনের মাত্রা তীব্র হল, কথা বের হচ্ছে না মুখ দিয়ে। কিন্তু আজ তাকে বলতে হবে, হিটলারের মুখোমুখি হতে হবে তাকে। নিজেকে নিজে সাহস দিল। মেঘের সরল স্বীকারোক্তি, কিছু হয়নি আমার। আবির কিছু বলতে গিয়েও গিলে ফেলল কথাটা। এর মধ্যে হালিমা খান আবিরের খাবার নিয়ে এসেছেন। আবির খাওয়ায় মনোযোগ দিল। হালিমা খান আবিরকে উদ্দেশ্য করে বললেন, সকালে কিছু খেয়েছিলি বাবা? আবির গুরুভার কণ্ঠে উত্তর দিল, খাইনি। হালিমা খান কিছুটা চিন্তিত কণ্ঠে বললেন, সকালে খেয়ে গেলেই পারতিস, একটু দেরি হলে না হয় হতো। আবির কোনো উত্তর দিল না। মেঘ মনে মনে ভাবছে, আমায় যে লোকহু তারা চিহ্নমুখী দেয়। ঠিকমতো খেতে হবে। সেই নিজে যখন না খেয়ে থাকে তখন তাকে কেন কেউ ধমক দেয় না। সব দোষ এই মেঘের। থাকবই না এই বাড়িতে। উঠতে চাইল টেবিল থেকে, তৎক্ষণাৎ চোখ পড়ে আবির ভাইয়ের দিকে। আবির মাথা নিচু করে খাচ্ছে। এখন উঠতে গেলে নিশ্চয় ধমক দিয়ে আবার বসাবেন, কে জানে আবার থাপ্পড়ই মারেন কিনা। এসব ভেবে মেঘ আবার বসে দ্রুতগতিতে খাওয়া শুরু করে। আবির রাগে এক প্রকার চিৎকার দিয়ে উঠল, একটা থাপ্পড় দিব তোকে, এভাবে খাচ্ছিস কেন? মেঘ সহসা থমকে গেল। ধমক খেয়ে চোখ টলমল করছে তার, মুখের ভাতগুলো কোনোরকমে গিলল। মনে মনে ভাবল, আমাকে থাপ্পড় দেয়ার এত ইচ্ছে আপনার? আবিরের থাপ্পড়ের ভয়ে 2 দিন যাবৎ খাবার টেবিলে সবার সাথে খায় না মেয়েটা। কে জানত এই দুপুর বেলা আবির ভাই অফিস থেকে বাসায় চলে আসবেন। জানলে হয়তো আগে খেয়ে নিত, না হয় আবির ভাই খাওয়ার পর খেতে আসত। কেন এই মানুষটা তার সামনে আসে? কেনই বা এত রাগ দেখায় ভেবে পায় না মেঘ। হঠাৎ মনে পড়ে যায় ঘুম থেকে উঠে বলা স্লোগানটা। মেঘ মনে মনে বিড়বিড় করল, আমার মন একমাত্র আমার নিয়ন্ত্রণে চলবে। মেঘ ভয় পাবে না আবিরকে।
তারপর স্বাভাবিকভাবে প্লেটের ভাতগুলো শেষ করে হাত ধুয়ে সিঁড়ি দিকে যেতে নেয়। সোফার কাছে পর্যন্ত যেতেই মিম আর আদি দৌড়ে এসে জাপটে ধরে মেঘকে। আকস্মিক ঘটনায় কিছুটা ঘাবড়ে গেল মেঘ। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কি হয়েছে তোদের? মিম ফিসফিস করে মেঘকে বলল, আপু প্লিজ আবির ভাইয়াকে বলো না আমাদের নিয়ে বাইকে ঘুরতে, কখনো বাইকে উঠিনি, প্লিজ বলবা। মেঘ কোনো কিছু না ভেবেই বলল, আমি বলতে পারবো না। আদি বলে উঠল, প্লিজ 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 আপু, আমরা বলার সাহস পাচ্ছি না, প্লিজ তুমি একটু বলো না। মেঘ আবারও গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমি পারবো না বলতে, তোদের ঘুরতে ইচ্ছে করে তোরা বল। উদ্ধৃতি চিহ্ন। মেঘ মনে মনে ভাবছে, তোরাই সুখে আছিস, আমাকে তো উঠতে বসতে থাপ্পড় মারার হুমকি দিচ্ছে। আমি এবার এটা বললে নিশ্চিত এখনই খাবো থাপ্পড়টা। আবিরের খাওয়া শেষ এদিকে আসতে দেখে মেঘ তাড়াতাড়ি রুমে চলে যেতে চাচ্ছে। কিন্তু আদি আর মিম আরও করুণ স্বরে বলছে, প্লিজ আপু, তুমি বলো না। উদ্ধৃতি চিহ্ন। এবার মেঘ রেগে কটমট করে বলে, আমি বললাম তো পারবো না। মিম আর আদি এবার চুপসে গেল। মেঘ আর এক মুহূর্ত দাঁড়াল না, সিঁড়ি দিয়ে উঠায় ব্যস্ত। আবির বিষয়টা লক্ষ্য করেছে। আবির আদিকে জিজ্ঞেস করে, কাকে কি বলতে বলছিস ওকে? মিম শ্বাস টেনে সাহস নিয়ে বলল, ভাইয়া আমাদের আপনার বাইকে নিয়ে ঘুরাবেন প্লিজ। মেঘ সিঁড়িতে উঠতে উঠতে ফিসফিস করে বলছে, হিটলার নিবে বাইকে তোদের? সেগুড়ে বালি। আবির কণ্ঠ তিনগুণ ভারী করে উত্তর দিল, আমার বাইকে কাউকে উঠাবো না। কিছুদিন পর তানভীরকে বাইক কিনে দিব, তখন ও তোদের নিয়ে ঘুরবে। উদ্ধৃতি চিহ্ন। আদি আকস্মাৎ প্রশ্ন করে বসল, তুমি তানভীর ভাইয়াকে নিয়ে ঘুরো না? আবির এবার স্বাভাবিক কণ্ঠেই বলল, এখনো তানভীর আমার বাইকে উঠেনি, তবে ভবিষ্যতে উঠতে পারে। ওর সাথে তোদের কি সম্পর্ক? মিম আর আদি বোবা হয়ে রইল। মেঘের কথা ফলে যাওয়াতে নিজেকে নিয়ে গর্ব করতে করতে রুমের দিকে যাচ্ছে আর ভাবছে দুই ভাইয়ের গলায় গলায় সম্পর্ক, অথচ বাইকে উঠার পারমিশন দেয়নিছি। সহসা অভিব্যক্তি পাল্টালো, মুখের বিড়বিড় করে বলল, হিটলারের থেকে ভালো আর কি আশা করা যায়? রুমে গিয়ে সোজা শুয়ে পড়ল। তৎক্ষণাৎ ফোনটা হাতে নিল। এই 2-3 দিনে একবারের জন্য ও ফে তারা চিহ্ন সবুকে ঢুকে নিশে। মন খারাপ কাটাতে ঢুকল ফে তারা চিহ্ন সবুকে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা পোস্ট সামনে আসছে। একদিন আগে আবির ফেসবুক একটা অসম্ভব সুন্দর ছবি আপলোড দিয়েছে, সাথে ছোট করে ক্যাপশন লিখেছেন, শূন্যতা আমায় ঘিরে আছে, আর আমি ঘিরে আছি মোহে। মেঘ ছবিটা দেখে যতটা খুশি হলো তার থেকে বেশি চিন্তিত হলো ক্যাপশনে কি বুঝিয়েছেন তা ভাবতে। সে ক্যাপশন বুঝার চেষ্টায় মগ্ন হল। মনে মনে আওড়াল, উনি কি তাহলে সত্যি কারো সাথে রিলেশনে আছেন? উদ্ধৃতি চিহ্ন। তৎক্ষণাৎ মনের ভেতর থেকে জবাব এলো, উনি প্রেম করলে তোর কি? তোরে যে উঠতে বসতে থাপ্পড় দেয়ার ভয় দেখায়, তোর লজ্জা করে না এই হিটলারকে নিয়ে ভাবতে? সঙ্গে সঙ্গে ডাটা অফ করে ফোন রেখে দিল মেঘ। সত্যিই তো, সে তো আবির ভাইয়ের উপর রেগে আছে, তাহলে আবার আবির ভাইকে নিয়ে ভাবছে কেন? এদিকে আবির রুমে এসে 5-10 মিনিট রেস্ট নিয়ে নিজের ল্যাপটপ আর কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছে। সন্ধ্যায় মেঘের নতুন টিউটর এসেছে। বয়স এত বেশি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে পড়াশোনা করছেন, এবার 3য় বর্ষে আছেন। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, গোলগাল চেহারা, বোরকা পরে হিজাব পরে এসেছেন। গুছিয়ে কথা বলেন, সুন্দর করে বুঝিয়ে পড়িয়েছেন মেঘকে। মেঘ যেন পড়ার থেকেও বেশি মুগ্ধ হয়েছে ওনার কথা বলার স্টাইলে। ওনার নাম জান্নাত। মেঘের ওনাকে এতই ভালো লেগেছে যে 2 দিন পড়া পর্যন্ত অপেক্ষা করতে পারল না। জান্নাত আপু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে গেল বড় আব্বুর কাছে। জানালো ওনার কাছেই পড়বে সে। আলী আহমদ খান যেন কিছুটা নিশ্চিন্ত হলেন। তারপরও মেঘকে বললেন, কখনো যদি মনে হয় তোমার পড়ার ঘাটতি হচ্ছে তাহলে আমি নতুন টিউটর আনব, তুমি চিন্তা করো না, পড়াশোনায় মনোযোগ দাও। মেঘ ঠিক আছে বলে নিজের রুমে চলে গেল। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করল, কিন্তু আবির নেই। ইদানিং আবির অফিস শেষ করে নিজের নতুন অফিসে চলে যায়। ওখানে সব গুছানো, প্ল্যানিং করা এসব নিয়ে ব্যস্ত থাকে। রাত 11টার আগে ফিরেই না। কেউ অপেক্ষাও করে না তার জন্য, কারণ আবিরের করা নির্দেশ, আমার জন্য কেউ অপেক্ষা করলে আমি আর ফিরবই না। সেই থেকে মা আর মামুনি নিজেদের সময় মতো শুয়ে পড়ে। আবির 11টার পরে এসে ফ্রেশ হয়ে নিজের মতো খায়। কেটে গেল আরও 2 দিন। দেখা হলো না মেঘ আর আবিরের। সকালে আবির খেতে আসলেও মেঘ আগেই খেয়ে পালায়। সে আবির ভাইয়ের মুখোমুখি হতে চায় না।
মেঘ ছোটবেলা থেকেই খুব আবেগী আর যে তারা চিহ্ন অল্পতে কান্না করা তার স্বভাব। আর কোনো বিষয়ে জেদ করলে তা সহজে কাটে না। যেমন সামান্য থাপ্পড়ের জন্য আবির ভাই এর সাথে 9 বছরের উপরে কথা বলে নিয়ে একটিবার। আবির দেশে আসাতে মনে অন্যরকম অনুভূতি জন্মানো শুরু করেছিল সবেমাত্র। কিন্তু আবির ভাইয়ের হুমকিতে অনুভূতিগুলো চাপা পড়ে যাচ্ছে। মেঘ নিজেই যেন অনুভূতিগুলোকে মাটি চাপা দিতে ব্যস্ত। কথায় আছে, চোখের আড়াল হয়ে গেলে মনের আড়াল হতে বেশি সময় লাগে না। এজন্য মেঘ সর্বোচ্চ চেষ্টা করছে যেন আবির ভাইয়ের সামনে সে না পড়ে। সবাই টেবিলে বসার আগে সে খেয়ে নিজের রুমে চলে যায়। আবির ভাই অফিসে গেলে সে কোচিং এর জন্য বের হয়। দুপুরে আবির থাকে না বলে একটু রিল্যাক্সে খেতে পারে। রাতে জান্নাত আপু পড়িয়ে যায় 7.30 নাগাদ, তখনই খেয়ে রুমে চলে যায়। তখন তো আবির ভাই ফিরেই না, দেখা হবে কিভাবে। সেই রবিবার থেকে মেঘ পালিয়ে বেড়াচ্ছে। আজ বৃহস্পতিবার রাত, মেঘ নিজের পড়া শেষ করে শুয়ে মোবাইলটা হাতে নিয়েছে। আবিরের কথা খুব মনে হচ্ছে তার, তাই আবিরের আইডিতে ঢুকল কিন্তু কোনো আপডেট নেই। মনের ভেতরটা কেমন জানি মোচড় দিল মেঘের। মঙ্গলবার দুপুরে খেতে বসেছিল একসাথে, তারপর আর দেখেই নি সে। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইকে দেখার। মনকে কোনোভাবেই শান্ত করতে পারছে না। মনের জোরগুলোও নিস্তেজ হয়ে পড়েছে। অনেকক্ষণ মনকে বুঝিয়ে ব্যর্থ হল, তাই রুম থেকে বের হয়ে গুটি গুটি পায়ে এগিয়েছে আবির ভাইয়ের রুমের দিকে। রাত তখন 11টার উপরে। ড্রয়িং রুমে একটা হালকা আলোর বাল্ব জ্বলছে, পুরো বাড়ি অন্ধকার। মেঘ আবিরের রুমের সামনে দাঁড়াল। দরজা চাপানো, আস্তে করে ধাক্কা দিল মেঘ। চেক করতে চাইছিল খোলা কি বন্ধ। মেঘের হালকা ধাক্কাতেই খুলে গেল দরজা। কিছুটা ঘাবড়ে গেল মেঘ। যদি আবির ভাই রুমে থাকেন তাহলে আজথা তারা চিহ্ন পোপর নিশ্চিত। তাই দুগালে হাত দিয়ে আস্তে করে উকি দিল রুমে। রুমের বারান্দায় বাল্ব জ্বলছে, সেটার আলোয় রুমে আসছে। মোটামুটি আলোকিত হয়ে আছে রুমটা। আবির কোথাও নেই। বিছানা টানটান করে পাতানো, টেবিলে বই, খাতা, কাগজপত্র এলোমেলো, সাথে একটা ল্যাপটপের আলো জ্বলছে। চেয়ারের উপর 2-3টা কাপড় এলোমেলো পড়ে আছে। ছেলেদের রুম সচরাচর যেমন হয়। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাই কি এখনো বাসায় ফিরেনি? নিজের রুমের দিকে ফিরে এক কদম এগুতেই কানে ভেসে আসে গানের সুর। দাঁড়িয়ে পড়ল মেঘ, মনে মনে ভাবছে, গান কে গাইছে? আবির ভাই নয় তো? আবারও ঘুরে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সিঁড়ির কাছে। মেঘ এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে যায়নি, সবাই গেলেও যায় না। ওর ভয় লাগে, সন্ধ্যা বেলা নাকি ছাদে তানারা ঘুরে বেড়ায়। সারারাত ছাদেই থাকেন, এ ভয়ে ছাদে পা বাড়ায় না সেদিকে। সিঁড়ি কাছে এসে থমকে দাঁড়াল মেঘ। এই গান কি তানারা গাইতেছেন? আমাকে আকৃষ্ট করে নেয়ার জন্য? উদ্ধৃতি চিহ্ন। যাবে কি যাবে না এটাই ভাবছে মেঘ। বুকে সাহস নিয়ে 2 কদম এগিয়েছে মেঘ। একটু উকি দিয়ে দেখল ছাদের দিকে, ছাদের গেট খোলা। এটা দেখে মনে সাহস পেল মেয়েটা, তানারা গান গাইলে গেট খোলার কি দরকার। তারপরও আল্লাহ আল্লাহ করে এগুচ্ছে মেঘ। গেইটের কাছে এসে বুকে হাত রেখে উকি দিল ছাদের দিকে। ছাদের এক কর্নারে নজর পড়ল, সিঙ্গেল সোফার উপর হেলান দিয়ে বসে আছে একজন। চাঁদের উপর থেকে মেঘ সরে যেতেই স্পষ্ট বোঝা গেল এটা আবির ভাই। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। এত রাতে আবির ভাই ছাদে কি করেন? কৌতূহল হল মেঘের। আগে কি গান গেয়েছে তা মেঘ বুঝতে পারেনি। নিচ থেকে শুধু সুরটাই শুনেছে। এখন আবির ভাই নীরব। কয়েক মুহূর্ত পর আবির ভাই আবার শুরু করল। ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেনরে কাদিস পাখি? তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি। ছোট্ট তোর ওই রোমের ডানায় নাক ঘষতে দিবি কি? বুকের ভেতর ঘুলোঘুলিতে একলা পাখি হবি? তুই বুকের ভেতর ঘুলোঘুলিতে একলা পাখি হবি? মেঘ উদ্বিগ্ন নয়নে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। ছেলেদের গান শিখতে হয় না, তারা খালি গলাতে গান গাইলেও যেন অসম্ভব সুন্দর লাগে। মেঘ মুগ্ধ হয়ে আবিরের গান শুনছে। আবির ভাই একই লিরিক্স বারবার গাওয়াতে গানে মনোযোগ দিল মেঘ। নিজেকে নিজে প্রশ্ন করল মেঘ, এই গান কাকে উদ্দেশ্য করে গাইছেন উনি? আমাকে নিয়ে নয় তো? এটুকু বলতেই মুখে হাসি ফুটে উঠল মেঘের। তৎক্ষণাৎ মনে হলো উনি আমাকে নিয়ে কেন গান গাইবেন? আমি কে? তানভীর ভাই তো সেদিন বলল আবির ভাইয়ের জীবনে কেউ আছে, তাহলে কি তার কথা ভেবেই গাইতেছেন? সঙ্গে সঙ্গে হাসি গায়েব হয়ে গেল। নিস্তব্ধ আখিতে তাকিয়ে আছে সে। বুকের বাপাশে হালকা ব্যথা অনুভব হল। ওনার মনে সত্যি অনেক দুঃখ না হয় এমন গান কেউ গায়। এর মধ্যে আবির ভাইয়ের গান থেমে গেল।
কিছুক্ষণ নীরব থেকে পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে ধরল, আগুন দিয়ে জ্বালালো সেই সিগারেট। এদিকে মেঘের মাথায় আকাশ ভেঙে পড়েছে। নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আবির ভাই সিগারেট খান। দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পাচ্ছে না মেয়েটা। আকস্মাৎ দরজার এখানেই বসে পড়েছে সে। মেঘের জাতশত্রু হল সিগারেট। যেখানে সিগারেটের গন্ধ মেঘ সহ্য করতে পারে না, সিগারেটের গন্ধে তার শ্বাসকষ্ট হয়ে যায়, সেখানে আবির সিগারেট খাচ্ছে। এটা যেন মেঘ মানতেই পারছে না, ওষ্ঠদয় উল্টে নীরবে চোখের জল ফেলছে। যাকে সে মিস করছিল, এতক্ষণ তাকে দেখার জন্য উদ্বেগ ছিল, তাকে খোঁজে এসে এরকম একটা দৃশ্য দেখবে তা সে কল্পনাও করেনি। অষ্টাদশীর মনটা নির্মমভাবে হত্যা করেছে আবির। আবির ভাই অষ্টাদশীর মনে বসন্তের ফুলের মতো আর ফুটবে না। আবিরের প্রতি খুব তারা চিহ্ন হল মেঘের। রাগের সাথে কান্নার মাত্রাও বাড়তে লাগল। ছাদের দরজার পাশে বসেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ। নিজেকে সান্ত্বনা দেয়ার কোনো ভাষায় খুঁজে পাচ্ছে না সে। আচমকা আবির মেঘের সামনে হাজির হল। মেঘ তখনও কান্নায় ব্যস্ত। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, এখানে কি করছিস? আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী পর্ব 9। আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘ ভূত দেখার মতো চমকে উঠল। মেঘের কান্নার তীব্রতা এতটাই বেড়ে গেছিল যে ছাদের কর্নার থেকে আবির শুনতে পেয়ে ছুটে এসেছে। অতিরিক্ত কান্নায় মেঘের শরীর কাঁপছে। জোর করে কান্না থামিয়েছে, এখনও নাক টানছে আর জোরে জোরে শ্বাস ছাড়ছে। আবির গম্ভীর স্বরে পুনরায় বলল, কথা বলছিস না কেন? এত রাতে এখানে কি করিস? মেঘ এবার কিছুটা স্বাভাবিক হয়ে ছাদের ফ্লোরের দিকে তাকিয়ে ধীরস্থির কণ্ঠে উত্তর দিল, এমনি এসেছিলাম। আবিরের শরীর ঝুঁকে এলো। মেঘ তখনও ছাদের ফ্লোরেই বসা। চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছিল মেঘের অভিব্যক্তি। চিবুক নেমেছে গলায়, হাত পা কাঁপছে, ভয় আর কান্নার প্রতিক্রিয়া দুটাই অনুভব করছে। আবির আচমকা মেঘের বাহুতে ধরল, একটানে দাঁড় করালো মেঘকে। মেঘের শরীরের কম্পন তীব্র হল, হৃৎপিণ্ডের ধূপধাপ বেড়ে যাচ্ছে সহসা, চোখ তুলে তাকাতেও পারছে না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, রাগে কটমট করতে করতে বলল, তুই কাঁদছিলি কেন? মেঘ উত্তর খুঁজে পাচ্ছে না। কিভাবে বলবে? আবির ভাইয়ের সিগারেট খাওয়া আর অন্য মেয়েকে উদ্দেশ্য করে গান গাওয়াতে তার ভেতর থেকে এমনিতেই কান্না আসছে। মেঘ মাথা নিচু করে চুপ হয়ে রইল। আবির দীর্ঘশ্বাস ফেলে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, তুই কি সবসময় রাতবিরাতে ছাদে আসিস? মেঘ তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে কতক্ষণ মাথা নাড়িয়ে না বোধক সম্মতি জানাল, তারপর আস্তে আস্তে বলল, এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে উঠিনি আমি। আবির ভাই উদ্বিগ্ন কণ্ঠে শুধাল, তাহলে আজ আসলি কেন? মেঘ নিস্তব্ধ, নীরব, কিছু বলার সাধ্য নেই বলে দীর্ঘশ্বাস ফেলল। এত রাতে ছাদে আসার কোনো অজুহাতও খুঁজে পেল না। আবির কয়েক পা এগিয়ে মেঘের অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়াল। আবিরকে এত কাছাকাছি দেখে মেঘের নিঃশ্বাস বন্ধ হওয়ার হাল হল। আবিরের গায়ের গন্ধে মাতাল হওয়ার অবস্থা। ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে 2 কদম পিছিয়ে গেল মেঘ। কিন্তু পিছনে আর জায়গা নেই। দরজার পাশের পিলারে পিঠ ঠেকল। থরথর করে কাঁপছে অষ্টাদশীর ছোট দেহ, পায়ের পাতা শিরশির করছে। সরে যেতে চাইল সামনে থেকে। আচমকা আবির দুহাতে পিলারের দুপাশ চেপে ধরল। কিছুটা ঝুঁকে মেঘের মুখোমুখি হল। আবিরের উষ্ণ শ্বাস, তীব্র দৃষ্টি মেঘকে নাজেহাল করে দিচ্ছে। মানসিক টানাপোড়েনে পড়ে গেল মেঘ। বুকের ভেতর কেউ অবিরাম নৃত্য করছে, যার শব্দ বাহির থেকে শোনা যাচ্ছে। শরীর ঘামতে শুরু করেছে। আবির ভাই হঠাৎই শীতল কণ্ঠে বললেন, এত বছর তো খুব পালায় বেড়াইছিস, এখন দেখব কতটা পালাতে পারিস। আবিরের ঠান্ডা হুমকিতে কেঁপে উঠল। এই কথা শোনামাত্র মেঘের শরীরে হাই ভোল্টেজের ঝাঁকুনি দিল। মেঘের বক্ষস্পন্দন জোরালো হতে শুরু করেছে। আবির সরু নেত্রে অষ্টাদশীর পানে তাকিয়ে আছে। মেঘের টালমাটাল অবস্থা বুঝতে পেরে সামনে থেকে সরে গেল। আবির শক্ত কণ্ঠে ফের বলল, রুমে যা। আবির সরে যাওয়াতে স্বস্তি পেল মেঘ। বারবার দীর্ঘশ্বাস ফেলতে শুরু করল। কয়েক মুহূর্ত পর সিঁড়ির দিকে নামতে গেল। গুটগুটে অন্ধকার সিঁড়ি। পিছন ফিরে তাকিয়ে বুকে সাহস নিয়ে ডাকল, আবির ভাই। আবির উল্টো দিকে ফিরেছিল। ডাক শুনে ঘুরে বলল, হুম। মেঘ ভয়ে ভয়ে বলল, আমাকে একটু রুম পর্যন্ত দিয়ে আসবেন প্লিজ। আবির বিস্মিত কণ্ঠে বলল, কেন, হাঁটতে পারছিস না? মেঘ মাথা নিচু করে আস্তে ধীরে বলল, ভয় লাগছে। কেন? তানারা যদি আমাকে ধরে ফেলেন? উদ্ধৃতি চিহ্ন। আবির কয়েক সেকেন্ড থেমে সশব্দে হেসে উঠল।
আবির মেঘের কথায় হাসছে ভাবতেই মনে মনে খুশি লাগছে মেঘের। আবিরের হাসির শব্দে মেঘ অবাক চোখে তাকাল। ততক্ষণে আবিরের হাসি গায়েব। আবির আকস্মাৎ ঠাট্টার স্বরে শুধাল, তা তুই ছাদে আসার সময় কি তানারা বেড়াতে গিয়েছিল? আবিরের এমন কথায় মেঘ আহাম্মকের মতো তাকিয়ে আছে। আবির সহসা বলে উঠল, তুই যা, আমি পিছনে আছি। মেঘ আর কিছু বলার সাহস পেল না। দুটা সিঁড়ি নেমে হঠাৎ কিছু ভেবে থমকে দাঁড়াল। আবির নিরুদ্বেগ কণ্ঠে শুধাল, আবার কি হল? মেঘ দুবার জোরে জোরে শ্বাস ছাড়ল, মনে তীব্র সাহস নিয়ে পেছনে ফিরে তাকাল। আবির ছাদের দরজার পাশে দাঁড়ানো, 6 ফুট লম্বা, তার উপর মেঘ বেশ কয়েকটা সিঁড়ি নেমে গেছে। এখান থেকে আবিরের লম্বা শরীরটা চাঁদের আলোয় সুপারি গাছের মতো মনে হচ্ছে। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, আবির ভাই, আপনি সিগারেট খান কেন? মেঘের কথায় আবির যেন ছোটখাটো টাসকি খেল। মুহূর্তেই গম্ভীর কণ্ঠে বলল, তার জবাবদিহি কি তোকে দিতে হবে? মেঘ এবার কোমল কণ্ঠে বলল, সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর আমি। এটুকু বলেই থেমে গেল। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আর তুই কি? মেঘ ভয়ে ভয়ে বলল, কিছু না। মেঘ আর থামল না, সিঁড়ি দিয়ে নামতে ব্যস্ত হল। মেঘ করিডোরে হাঁটছে, আবির পেছনে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে সিঁড়ি নিচ পর্যন্ত নামল। মেঘ পেছনে ফিরে আবিরকে দেখার সাহস পাচ্ছে না। নিজের রুমের দরজা পর্যন্ত এসে রুমে ঢোকার সময় এক পলক তাকাল। আবিরের মনোযোগ মোবাইলে। মেঘ রুমে চলে গেল। আবিরের আরও একটি রাত কাটল নির্ঘুম, নিস্তব্ধ। প্রত্যেক সপ্তাহে ছুটির দিনের আগে সারারাত জেগে থাকে, এটা তার বহু বছরের অভ্যাস। বিদেশে থাকাকালীনও তাই করত। দেশে এসে প্রতি বৃহস্পতিবার রাত নিজের মতো একাকী কাতারা চিহ্নটায় নিজেকে নিয়ে ভাবে, নিজের স্বপ্ন, ইচ্ছে, ভালোবাসা, প্রিয়জন সবকিছু নিয়েই ভাবে। মেঘ নিজের রুমে শুয়ে ছাদের বিষয়গুলো ভাবছে, আবিরের এত কাছে আসা, আবির ভাইয়ের বলা সেই কথাগুলো মাথায় ঘুরছে। এসব ভেবে কখন ঘুমিয়েছে নিজেও জানে না। সকাল সকাল খাবার টেবিলে খাবার খাচ্ছে সবাই, শুক্রবার বলে ভালোমন্দ রান্না হয়েছে। মেঘের মনটা আজ খুব ভালো। কেন ভালো নিজেও জানে না, তবে আবিরের প্রতি ভয় কিছুটা শিথিল হয়েছে। খাবার টেবিলে আবির নেই দেখে মন কিছুটা খারাপ হয়েছে, কিন্তু তেমন পাত্তা দেয়নি। নিজের মতো খেয়ে পড়তে বসেছে। প্রতি শুক্রবারে প্রাইভেটে 1 ঘন্টার পরীক্ষা থাকে। এক সপ্তাহে যা পড়ায় তার উপরই পরীক্ষা থাকে, আজও 3টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা। অন্যদিকে তানভীর রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, সামনে এমপি নির্বাচন, তাদের প্রিয় নেতা মনোনয়ন কিনেছেন। সবাই মিটিং মিছিলে ব্যস্ত, জনসমর্থন যাচাই করে মনোনয়ন দেয়া হবে। তানভীরদের এখন সব এলাকায় যেতে হচ্ছে, জনগণের সুবিধা অসুবিধা শুনছে, লিস্ট করছে। এমপি নির্বাচনের কয়েক মাস পরেই হবে সভাপতি নির্বাচন। তানভীরের টার্গেট সভাপতি হওয়া, তাই তাকে আরও বেশি অ্যাক্টিভ থাকতে হচ্ছে। 2.30টা নাগাদ মেঘ পরীক্ষা দিতে বেরিয়েছে। আজ একটু আগেই চলে এসেছে। পরীক্ষা শুরু হতে এখনো 10 মিনিট বাকি। তাই বন্যা আর মেঘ গল্প করছে। বন্যা, কিরে তোর হিটলার ভাইয়ের কি খবর? কিছু তো আর বললি না, ছবি দেখাবি বলছিলি তাও দেখালি না। সত্যি সত্যি মন থেকে বের করে দিয়েছিস? মেঘ, মুখে যা বলি তার সবটাই কি পারি? এত চেষ্টা করেও তো পারলাম না মন থেকে তাড়াতে। গতরাতে থাকতে না পেরে গিয়েছিলাম ওনাকে দেখতে, কি যে একটা বাস খেয়েছি। বন্যা, কেন, কি হয়েছে? মেঘ, কি আর হবে, লুকিয়ে দেখতে গিয়েছিলাম, আবির ভাইয়ের কাছে ধরা পড়ে গেছি। বন্যা, ব্যাটার চোখ আছে। ভালো হয়েছে, গেলি কেন তুই? মেঘ মনে মনে ভাবছে, এখন যদি বন্যাকে বলি আবির ভাইয়ের জন্য কান্না করেছি, তাহলে বন্যা আমায় এখানেই বালি চাপা দিয়ে দিবে। বন্যা আর মেঘ সিদ্ধান্ত নিয়েছে, ভার্সিটিতে ভর্তির আগ পর্যন্ত কোনো প্রকার প্রেম, বন্ধুত্ব, ক্রাশ কিছুই খাওয়া যাবে না। এজন্য কোচিংয়ে নতুন কারো সাথে কথায় বলে না। মেঘ আগে আসলে বন্যার জন্য সিট রাখে, বন্যা আগে আসলে মেঘের জন্য সিট রাখে। বিষয়টা অনেকটা হাই স্কুল জীবনের মতো। এত কিছুর পরও মেঘ আবির ভাইয়ের উপর ক্রাশ খেয়ে ফেলেছে। এর জন্য বন্যা অবশ্য প্রতিনিয়ত এই মেঘকে বুঝাচ্ছে। এতক্ষণে স্যার চলে আসছেন, যথারীতি পরীক্ষাও শুরু হল। 4টায় পরীক্ষা শেষ করে 2 বান্ধবী হাতে হাত ধরে বের হয়েছে। আশেপাশে মেঘদের গাড়ি নেই, তাই রাস্তার পাশে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে ফোন দিবে ভাবল। হঠাৎ বাইক নিয়ে আবির হাজির হল। হেলমেট পরা, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো শু, হাতে কালো ফিতার ঘড়ি,
শার্টের বোতামের ফাঁকে সানগ্লাস ঝুলানো। মেঘের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকল, মেঘ। মেঘ আর বন্যা দুজনেই ডাক শুনে সেদিকে তাকিয়েছে। মেঘ এক পলক তাকাতেই চিনতে পারল। আবিরকে এভাবে দেখে আবারও নতুন করে ক্রাশ খেয়েছে। মেঘ মনে মনে ভাবছে, উনি এখানে কেন? উনি কি আমায় নিতে এসেছেন? কই সেদিন তো মিম আর আদিকে ধমকে বললেন কাউকে বাইকে উঠাবে না, তার মানে আমাকেও নিশ্চয় উঠাবেন না। না উঠাক, ওনার বাইকে উঠতে আমার বয়েই গেছে। কিন্তু উনি আসলো কেন? আল্লাহ জানেন কোন পাপের শাস্তি দিতে এখানে এসেছেন। আল্লাহ বাঁচাও। এসব হাবিজাবি ভাবনায় ব্যস্ত মেঘ। এদিকে বন্যা মেঘের হাত ঝাপটে ধরে আছে। আবির মেঘের দিকে খানিকক্ষণ সুস্থির বনে তাকিয়ে আছে, হয়তো মেঘের অভিব্যক্তি বুঝার চেষ্টা করছিল। এবার হেলমেট খুলে মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, উঠো। মেঘ অজানা ঘোরে আটকে আছে, আনমনে হাবিজাবি ভাবনায় ব্যস্ত। আবিরের কথা কানেই গেল না। বন্যাও মনোযোগ দিয়ে ছেলেটাকে দেখছে, আগে কখনোই এই ছেলেকে দেখেনি। বন্যা তানভীরকে অনেকবার দেখেছে কিন্তু আবিরকে ঠিকমতো চিনে না। বন্যা মনে মনে আওড়াল, এই ছেলেকে। মেঘকে বাইকে উঠতে বলছে কেন? বন্যা মেঘে হাতটা আরও শক্ত করে ধরে আছে। আবির এবার ধমকে উঠল, এই মেঘ, উঠতে বললাম তো। মেঘ এবার চমকে উঠে গোল গোল চোখে তাকায়, পরপর দুবার জোরে শ্বাস নিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে, তারপর বন্যার দিকে তাকিয়ে বিড়বিড় করল, উনি আবির ভাই। তৎক্ষণাৎ বন্যা মেঘের হাত ছেড়ে দিল, হয়তো আবিরের রাগী চোখ মুখ দেখে কিছুটা ভয় পেয়েছে। মেঘ কয়েক পা এগিয়ে আবিরের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। ততক্ষণে আবির বাইক থেকে নেমে গেছে। আবির মেঘের দিকে স্পষ্ট চোখে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধাল, এই, তুই কি কিছু খাস? মেঘ কপাল কুঁচকে বলল, মানে, কি খাবো? কোন দুনিয়ায় থাকিস তুই? ডাকলে শুনিস না। মেঘ চুপচাপ মাথা নিচু করে রইল। আবির আবারও বলল, বাইকে উঠো। আবির মেঘকে বাইকে উঠতে বলছে, এটাও সম্ভব? মেঘ নিজের কানতে বিশ্বাস করতে পারছে না। মেঘের হেলদোল নেই দেখে আবির বাইক থেকে হেলমেট নিয়ে নিজেই মেঘকে পরিয়ে দিল। তারপর পুনরায় বাইকে বসে গুরুগম্ভীর কণ্ঠে বলল, তুই কি উঠবি? এত কিছু না ভেবে মেঘ হাসিমুখে বাইকে উঠে বসল। আবিরের গায়ের সাথে গা লাগতেই কেঁপে উঠল কিছুটা। মেঘ কাঁধে হাত রাখবে নাকি রাখবে না তা নিয়ে দুটানায় আছে। এমনিতেই জীবনে প্রথম বাইকে উঠছে, তার উপর আবার আবির ভাইয়ের বাইকে। আবির মেঘের মনের অস্থিরতা বুঝে শীতল কণ্ঠে বলল, ধরে বসো, না হয় পড়ে যাবি। মেঘ কাঁপা কাঁপা হাতে আবিরের কাঁধে হাত রাখল। সঙ্গে সঙ্গে মেঘের হৃৎস্পন্দনের মাত্রা বাড়তে লাগল। এদিকে বন্যা নির্বাক চোখে তাকিয়ে দেখছে আর ভাবছে, মেঘের বর্ণনায় কোনো ভুল ছিল না। আবির ভাইয়া সত্যিই অসাধারণ। যে কোনো মেয়েই এক দেখাতে ক্রাশ খাবে। কয়েক সেকেন্ডের মধ্যে আবির বাইক স্টার্ট দিল। মনের ভয়ে মেঘ আবিরের কাঁধে জোরে চেপে ধরল। মেঘের কান দিয়ে শাসা করে মৃদু বাতাস ঢুকছে। প্রথমবার বাইকে উঠার অনুভূতি অসাধারণ। মেঘ নিভু নিভু চোখে চারপাশ দেখার চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। আবির মেঘকে শপিং এ নিয়ে আসছে ভাবতেই মেঘ আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। এত খুশি রাখার জায়গা পাচ্ছে না। আবির মেঘকে নিয়ে একটা হিজাবের দোকানে গেল। রেগুলার পরার জন্য হিজাব চাইতেন দোকানদার। জর্জেট হিজাবের বক্স বের করে দিল। মেঘের বুঝতে বাকি নেই, রবিবারে বলেছিল হিজাব পরে যেতে, কিন্তু মেঘ ওড়না মাথায় দিয়ে যাচ্ছিল। কি করবে সে? মা আর বড় মা ছাড়া মেঘ একা শপিং এ যায়নি কখনো। বড় আম্মুরাও এখন শপিং করবেন না। তাই মেঘ ভেবেছিল কিছুদিন ওড়না মাথায় দিয়ে যাবে, তারপর ওনারা শপিং এ গেলে হিজাব নিয়ে নিবে। মেঘ বক্স থেকে বেছে বেছে তিনটা আলাদা করেছে, তারপর আবিরকে দেখিয়ে জিজ্ঞেস করল, এই তিনটা নিব? আবির মেঘের প্রশ্নের উত্তর না দিয়ে দোকানদারকে জিজ্ঞেস করল, এগুলোর মধ্যে কয়টা কালার আছে আপনার কাছে? দোকানদার বললেন, ভাইয়া আপাতত 24টা আছে, আপনি চাইলে আরও দিতে পারবো, তবে কিছুদিন পরে নিতে হবে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, সবচেয়ে বড় সাইজের 24টা কালারেরই হিজাব দেন। আবিরের কথা শুনে মেঘ তড়িৎ বেগে তাকাল। তৎক্ষণাৎ চোখ নামিয়ে শক্ত গলায় বলল, এতগুলো লাগবে না, তিনটা হলেই হবে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়েছে, রাগে কটমট করে বলল, তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি? আবিরের রাগী চোখ দেখে ভয়ে সিটিয়ে পড়ল মেঘ। আর কিছু বলার সাহসই পেল না, কিন্তু ভেতরে ভেতরে ক্রোধে ফুঁসছে। যেখানে তার কোচিং সপ্তাহে 3-4 দিন, 2-3টা হিজাব হলেই হয়ে যায়, সেখানে 24টা হিজাব নেয়ার কোনো মানেই হয় না।
কিন্তু এই কথা কিভাবে বুঝাবে হিটলারকে? আবির নিজে পছন্দ করে আরও কয়েকটা পার্টি হিজাব নিল। মেঘ মাথা নিচু করে মনে মনে শুধু আবিরকে বকেই গেল। আবির শপিং ব্যাগগুলো হাতে নিয়ে মেঘকে বলল, চল। মেঘ মুখের উপর জিজ্ঞেস করে ফেলল, কোথায়? আবির রাগান্বিত কণ্ঠে ফের বলল, কোথায় যাব না যাব কি তোরে বলে যেতে হবে? মেঘের নিজের মাথায় নিজের গাঁটটা দিতে মন চাচ্ছে। আম্মু, বড় আম্মুকে আর বন্যাকে কথার পাল্টা ঝটপট প্রশ্ন করে অভ্যস্ত মেঘ। তাই আবিরকেও তেমনই জিজ্ঞেস করে ফেলেছে। আবিরের পেছনে পেছনে একটা জুয়েলার্সের দোকানে ঢুকল মেঘ। আবির ঢুকেই একজনকে জিজ্ঞেস করলেন, আজকে কি নেয়া যাবে? লোকটা হাসিমুখে উত্তর দিলেন, জি ভাইয়া, 2 মিনিট বসুন, আমি বের করে দিচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। 2 মিনিটের মধ্যেই লোকটা পুনরায় প্রশ্ন করলেন, ভাইয়া প্যাকিং করে দিব? আবির তৎক্ষণাৎ জবাব দিল, প্যাকিং লাগবে না, রেডি হলে আমাকে দেন। লোকটা এক জোড়া নূপুর আবিরের দিকে এগিয়ে দিল। মেঘ উৎসুক জনতার ন্যায় নূপুর 2টা দেখছে, অনেক মোটা আর খুব সুন্দর ডিজাইনের 2টা নূপুর। আবিরের আকস্মিক কর্মকাণ্ড দেখে মেঘ কারেন্টের খাম্বার ন্যায় স্তব্ধ হয়ে গেছে। আবিরের এক হাঁটু ফ্লোরে আরেকটা পা স্বাভাবিক রেখে নিচে বসেছে। যেভাবে প্রপোজ করে অনেকটা সেভাবে। সহসা মেঘের এক পা নিজের হাঁটুর উপর রেখে একটা নূপুর পরিয়ে দিল। এদিকে মেঘের নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা, হৃৎপিণ্ডের কম্পনের তীব্রতা বুঝতে পেরে মনে হচ্ছে এই যাত্রাই আর বাঁচবে না। আবিরকে না করার শক্তিটুকুও পাচ্ছে না। মেঘ খাম্বার মতোই স্থির, যা হওয়ার তা শরীরের ভিতরে হচ্ছে, রক্ত সঞ্চালনের মাত্রা বাড়ছে, মনে হচ্ছে এই বুঝি প্রেশার বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। 2 পায়ে নূপুর পরিয়ে আবির চেয়ারে বসল। মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, দেখ, কেমন লাগছে? মেঘ তখনও নিষ্পলক চোখে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির রাগে ফুঁসতে ফুঁসতে দাঁতে দাঁত চেপে বলল, তোকে নূপুর দেখতে বলেছি, আমাকে না। উদ্ধৃতি চিহ্ন। আবিরের কথায় দোকানদার জোরে হাসি শুরু করেছে। ততক্ষণে মেঘ স্বাভাবিক হল, পরিস্থিতি বুঝতে পেরে তাড়াতাড়ি পায়ের দিকে তাকাল। সত্যিই অনেক সুন্দর লাগছে, মেঘের ফর্সা পায়ে নূপুরগুলো দেখতে অন্যরকম লাগছে। মেঘ খুশিতে গদগদ হয়ে বলল, অনেক ধন্যবাদ, আবির ভাই। আবির দোকানের বিল পরিশোধ করে মেঘকে নিয়ে কাছাকাছি একটা রেস্টুরেন্টে গেল। মেঘের বার মনে হচ্ছে, এইসব কিছু স্বপ্ন, একটু পর ঘুম ভাঙবে আর সব শেষ হয়ে যাবে। রেস্টুরেন্টে বসে আবির মেঘের দিকে মেনু কার্ড এগিয়ে দিয়ে ধীর কণ্ঠে বলল, তোর যা খেতে ইচ্ছে করে অর্ডার দে। মেঘ নিজের পছন্দ মতো কাচ্চি সাথে বোরহানির কথা বলল। আবির ওয়েটারকে ডেকে 2টা কাচ্চি দিতে বলল, সাথে 2 গ্লাস বোরহানি। মেঘ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করল, আবির ভাই, আপনার কি কাচ্চি পছন্দ? উদ্ধৃতি চিহ্ন। আবির বেশ বিরক্ত হয়ে বলল, আমার পছন্দ অপছন্দ জেনে তোর কাজ নেই। সহসা মেঘের মুখটা চুপসে গেছে। খাবার আশায় দুজন চুপচাপ খাবার খেল। মেঘ অবশ্য খেতে খেতে কয়েকবার চোখ তুলে আবিরকে দেখছিল, কিন্তু আবিরের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সব কাজ শেষে আবির বাইকে উঠতে যাবে এমন সময় মেঘ আবিরকে ডাকল, আবির ভাই। হুম না, কিছু না। আবির এবার সত্যি সত্যি রেগে গেল। কণ্ঠ 3 গুণ ভারী হল, রাগান্বিত স্বরে বলতে শুরু করল, তোকে হিজাব আর নূপুর দিয়েছি বলে খুশিতে বেশি লাফাইস না। মাথায় ওড়না দিয়ে বউয়ের মতো চলাফেরা যাতে না করতে পারিস সেজন্য হিজাব দিয়েছি। আর তুই সারাক্ষণ টুই করে কোথায় কোথায় ঘুরিস সেসব জানতে নূপুর দিয়েছি। আবিরের এমন কথা শুনে মেঘ আহাম্মক বনে গেল। মনে মনে কি না কি ভাবছিল সে। আবির ভালোবেসে গিফট দিচ্ছে, আহা কি সুন্দর অনুভূতি হচ্ছিল, সবকিছু মুহূর্তেই বিলীন হয়ে গেছে। অষ্টাদশীর মনের ভেতর নবজাগ্রত অনুভূতিতে আবির সযত্নে এক বালতি পানি ঢেলে দিল। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, উঠো। মেঘ ভয়ে ভয়ে চুপচাপ উঠে বসল, তবে মনে মনে ঠিক করল, এবার আর আবিরকে ধরে বসবে না। উদ্ধৃতি চিহ্ন। আবিরের ধমকে মেঘের ভাবনার সুতা ছিঁড়ল। আবির রাগান্বিত কণ্ঠে বলল, এক কথা তোকে কতবার বলতে হয় মেঘ? ধরে বসো, না হয় তোকে রাস্তায় ফেলে চলে যাব। ধমক খেয়ে মেঘের ছোট দেহ কম্পিত হয়, সহসা শক্ত হাতে আবিরের কাঁধ চেপে ধরে। আবির আর কিছুই বলল না, বাসার সামনে পর্যন্ত আসলো, কিন্তু কেউ কোনো কথা বলল না। আবির বাসার সামনে বাইক থামিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, বাসায় যা। মেঘ বাইক থেকে নেমে আবিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি যাবেন না? না। কোথায় যাবেন? আবির বিরক্তি নিয়ে বললেন, তুই কে যে তোকে আমার সবকিছু বলে যেতে হবে?
আর একবার আমার মুখের উপর প্রশ্ন করবি সঙ্গে সঙ্গে থাপ্পড় দিব। মেঘের মুখটা চুপসে গেছে, চিবুক নামিয়েছে গলায়, পাতলা ওষ্ঠে বিড়বিড় করে বলল, হিটলার একটা উদ্ধৃতি চিহ্ন। আবিরের তৎক্ষণাৎ জবাব এলো, আমি হিটলার হলে তুই কি? আবির শুনে ফেলছে ভেবেই আতকে উঠল মেঘ। আবিরের দিকে দ্বিতীয়বার তাকানোর সাহস হল না। আবিরের তারা চিহ্ন পোপরের ভয়ে ছুটে পালালো বাড়ির ভিতর। আবির নিষ্পলক চোখে অষ্টাদশীর পায়ের দিকে তাকিয়ে আছে। নূপুরের ঝনঝন শব্দ কানে লাগছে। আচমকা আবিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখা গেল।